আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো সবাই। ইকবাল সিদ্দিকী কলেজ থেকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব অধ্যায় থেকে পড়াচ্ছি। ইতোপূর্বে এই অধ্যায়ের উপর তোমাদের আরও 3টি ক্লাস নেওয়া হয়েছিল, আজ চতুর্থ পার্ট। আজ আমি একটি পূর্ণ সৃজনশীল নিয়ে আলোচনা করব। এই সৃজনশীলের উদ্দীপকের মধ্যে একটি প্রাপ্তি প্রদান হিসাব দেয়া আছে এবং কিছু সমন্বয়ের এন্ট্রি দেওয়া আছে। প্রাপ্তি প্রদান হিসাবের প্রাপ্তির পাশে নগদ জমা, ব্যাংক উদ্বৃত্ত, এগুলা প্রারম্ভিক উদ্বৃত্ত, রাষ্ট্রপতির অনুদান, চাঁদা, উইলকৃত ধন সম্পদ, প্রবেশ ফি, লকার ভাড়া, সরকারি সিকিউরিটিজের সুদ, ত্রাণ তহবিল হতে প্রাপ্তি, খাদ্য সামগ্রী বিক্রয়, পুরাতন আসবাবপত্র বিক্রয়, হল ভাড়া, এই ধরনের প্রাপ্তি আছে। এবং প্রদানের পাশে কিছু স্থায়ী সম্পদ এবং কিছু মুনাফা জাতীয় ব্যয় দেয়া আছে এবং সবশেষে সমাপনী উদ্বৃত্ত দেয়া আছে। এই প্রাপ্তি ও প্রদান থেকে আমি এখানে যে এন্ট্রিগুলা প্রারম্ভিক মূলধন তহবিলে যাবে সেগুলোকে আমি সবুজ কালি করেছি। যে এন্ট্রিগুলো আয় ব্যয় বিবরণীতে যাবে সেগুলোকে আমি বেগুনি রঙের করেছি। এছাড়া এমন কিছু এন্ট্রি আছে যেগুলা আর্থিক অবস্থার বিবরণীতে যাবে, সেগুলোকে আমি লাল কালি দ্বারা এখানে শনাক্ত করেছি তোমাদের বোঝার সুবিধার্থে। এমন কিছু এন্ট্রি আছে যেগুলার মধ্যে দুই ধরনের কালি ব্যবহার করা আছে, তোমরা এগুলা থেকে দেখে বুঝতে পারবে যে কোনটা কোথায় যাবে। অর্থাৎ যেমন বেতন বেগুনি কালি অর্থাৎ আয় ব্যয় বিবরণীতে যাবে এবং আর্থিক অবস্থার বিবরণীতে অগ্রিমের অংশটুকু যাবে। এভাবে তোমরা বুঝে নিতে পারবে সহজেই। কিছু এন্ট্রি আছে সমন্বয়ে যা প্রত্যেকটা দুইবার করে যাবে এবং আমি দুটি করেই কালি ব্যবহার করেছি কোথায় কোথায় যাবে। এই হিসাব অনুযায়ী আমি সবার শুরুতে এখানে তোমরা পাশের আরেকটি অংশের মধ্যে দেখতে পাচ্ছ এখানে 6টি কোশ্চেন করা হয়েছে। এই 3টি কোশ্চেন মূলত ক মার্ক উপযোগী, অর্থাৎ 2 নম্বরের উপযোগী 3টি কোশ্চেন বা প্রশ্ন। এই প্রশ্নগুলোর আমি সমাধান করব। শুরুতে দেয়া আছে প্রারম্ভিক সরকারি সিকিউরিটিজ এর পরিমাণ। অঙ্কে তোমরা দেখতে পারবে পুরো অঙ্কের মধ্যে কোথাও সরকারি সিকিউরিটিজ লেখা নেই, শুধু সরকারি সিকিউরিটিজের সুদ দেওয়া আছে। সরকারি সিকিউরিটিজের সুদ দেওয়া আছে 3000 টাকা, 10% সরকারি সিকিউরিটিজের সুদ। এটার সরকারি সিকিউরিটিজের পরিমাণ, মূল টাকাটা কত বা প্রারম্ভিক সরকারি সিকিউরিটিজের পরিমাণ কত, এর পরিমাণ নির্ণয় করতে বলেছে। খাদ্য সামগ্রীর কিছু তথ্য দেওয়া আছে, যেমন খাদ্য সামগ্রী বিক্রয়, খাদ্য সামগ্রী ক্রয়। এছাড়া সমন্বয়ের মধ্যে দেয়া আছে প্রারম্ভিক খাদ্য সামগ্রী, সমাপনী খাদ্য সামগ্রী। এখান থেকে খাদ্য সামগ্রী বিক্রয় থেকে লাভ বা ক্ষতি বের করতে হবে। ত্রাণ তহবিলের সমাপনী জের বের করতে হবে। ত্রাণ তহবিল এখানে অঙ্কের মধ্যে দেয়া আছে ত্রাণ তহবিল হতে প্রাপ্তি, এখানে দেয়া আছে ত্রাণ তহবিল হতে খরচ। এছাড়া সমন্বয়ের মধ্যে দেওয়া আছে ত্রাণ তহবিল প্রারম্ভিক উদ্বৃত্ত, এখান থেকে সমাপনী জের বের করতে হবে। এছাড়া দেয়া আছে প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়, আয় ব্যয় বিবরণী প্রস্তুত ও আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত। এই 6টি কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। ক মার্ক উপযোগী প্রশ্নগুলোকে আমি পিঙ্ক কালার অর্থাৎ গোলাপি রং দিয়ে শনাক্ত করেছি। এরপর আমাদের এখানে প্রারম্ভিক সরকারি সিকিউরিটিজ, এটা আমি কিভাবে বের করব। এখানে যে সুদের পরিমাণ দেয়া আছে, সরকারি সিকিউরিটিজের সুদ 3000 টাকা, যেহেতু সুদের হার দেয়া আছে 100%-এর মধ্যে এখানে সুদ দেয়া আছে 10%। তার মানে এই সুদের পরিমাণকে আমি 10 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করলে সরকারি সিকিউরিটিজের প্রারম্ভিক টাকা অথবা কত টাকার উপর এই সুদ ধার্য করা হয়েছে সেই মূল টাকাটা আমি পাবো। অর্থাৎ প্রারম্ভিক সিকিউরিটিজের পরিমাণ 30,000 টাকা। এরপর লেখা আছে খাদ্য সামগ্রী বিক্রয় হতে মুনাফা বা লাভ। এটা বের করার সময় আমাকে খেয়াল করতে হবে খাদ্য সামগ্রী বিক্রয় করা হয়েছে কত। এটা শুরুতেই আমি লিখব খাদ্য সামগ্রী বিক্রয় করা হয়েছে 15,000 টাকা। আর এই খাদ্য সামগ্রী ক্রয়ের পর এর উপর যা ব্যয় হয়েছে সেটা লিখতে হবে। খাদ্য সামগ্রী ক্রয়, এখানে খাদ্য সামগ্রী বিক্রয় বাবদ ব্যয় যা সেটা আমি লিখছি খাদ্য সামগ্রী ক্রয় 8,000 টাকা। এছাড়া সমন্বয়ের মধ্যে দেয়া আছে খাদ্য সামগ্রী
এর প্রারম্ভিক খাদ্য সামগ্রী যা যোগ হবে এবং সমাপনী খাদ্য সামগ্রী 1000 টাকা, এটা বিয়োগ হবে। এগুলো সব যোগ বিয়োগ করার পর এখানে বের হবে 12,000 টাকা। এই ব্যয়টা 15,000 টাকা বিক্রয় থেকে বিয়োগ করলে আমাদের এখানে লাভ হচ্ছে, অর্থাৎ ব্যয়ের চাইতে বিক্রয়ের পরিমাণ বেশি ছিল, তাই খাদ্য সামগ্রী বিক্রয় হতে মুনাফা 3,000 টাকা। এরপর দেয়া ছিল ত্রাণ তহবিলের সমাপনী জের। এখানে সবার আগে আমাকে প্রারম্ভিক ত্রাণ সামগ্রী যা ছিল সেটা লিখতে হবে। প্রারম্ভিক ত্রাণ সামগ্রী ছিল 15,000 টাকা, 1 জানুয়ারি তারিখে ছিল, তাই এটা প্রারম্ভিক ত্রাণ তহবিল 15,000। এছাড়া আমার রেওয়া মিলের মধ্যে বা প্রাপ্তি প্রদানের মধ্যে ছিল প্রারম্ভিক ত্রাণ তহবিল হতে প্রাপ্তি 8,000, এটা যোগ করেছি, এবং ত্রাণ তহবিল হতে খরচ 3,000 টাকা, এটা বিয়োগ করেছি। শেষে সমাপনী খাদ্য সামগ্রী আমার ত্রাণ তহবিল ছিল 20,000 টাকা। এরপর আমার এই অঙ্কে প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করতে হবে। প্রারম্ভিক মূলধন তহবিলের মধ্যে এর আগের ক্লাসে আমি তোমাদের বলেছি এখানে যাবতীয় প্রারম্ভিক সম্পদ ও প্রারম্ভিক দায়গুলো যাবে, এছাড়া বিগত বছরের সম্পদ এবং দায়গুলো যাবে। এই হিসাব অনুযায়ী এখানে প্রারম্ভিক উদ্বৃত্ত আছে দুইটা, একটা হলো নগদ জমা এবং ব্যাংক উদ্বৃত্ত, এটা আমি লিখেছি সম্পত্তির পাশে প্রারম্ভিক নগদ জমা, প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত। বিগত বছরে চাঁদা দেওয়া আছে, এখানে আমার চাঁদা দেওয়া আছে 45,000, ব্র্যাকেটে লেখা আছে 18 সালের চাঁদা, অর্থাৎ বিগত বছরের চাঁদা, অঙ্ক হচ্ছে 19 সালের, এই কারণে 18 সালের চাঁদা যেটা সেটা বিগত বছরের চাঁদা, বকেয়া চাঁদা বিধায়, অর্থাৎ এই 45,000 টাকার মধ্যে বিগত বছরের 7,000 টাকা আছে এবং 2020 সালের চাঁদা 8,000 টাকা, এটাও এর মধ্যে সংযুক্ত আছে। এই হিসাব অনুযায়ী আমার চলতি বছরের চাঁদা হচ্ছে এই 7,000 8,000 বাদ দিলে থাকে এখানে 30,000 টাকা হলো চলতি বছরের চাঁদা, যেটা আয় ব্যয় বিবরণীতে যাবে। আর যেটা বিগত বছরে এটা যাবে প্রারম্ভিক মূলধন তহবিলে, এবং যেটা আগামী বছরে এটা যাবে আর্থিক অবস্থার বিবরণীতে দায়ের পাশে। এই হিসেবে বিগত বছরের চাঁদা আমি এখানে লিখেছি, যোগ করে দেখানো হয়েছে, কারণ সমন্বয়ের মধ্যে আরেকটা বিগত বছরের চাঁদা আছে, খেয়াল করলে দেখতে পাবে বিগত বছরে বকেয়া চাঁদা ছিল 3,000 টাকা, যা এখনও বকেয়া আছে, মানে আদায় হয়নি। এই কারণে এটা প্রারম্ভিক মূলধন তহবিলে একবার যাবে, আরেকবার যাবে আর্থিক অবস্থার বিবরণীতে, এই কারণে আমি লাল কালি দিয়ে শনাক্ত করেছি। তাহলে আমি বিগত বছরে চাঁদা পাচ্ছি এখানে 7,000 টাকা এবং এখানে দেওয়া আছে 3,000, মোট 10,000 টাকা। এছাড়া আমার এখানে প্রারম্ভিক তারিখে 1 জানুয়ারি 2019 সালে আসবাবপত্র, খেলাধুলা সরঞ্জাম, অফিস সরঞ্জাম এগুলো সম্পদ, তাই সম্পত্তির পাশে আমি লিখেছি এই তিনটি, যা আছে টাকা তাই লিখেছি। সরকারি সিকিউরিটিজ যা আমি প্রথমেই ক নাম্বারে বের করেছিলাম, প্রারম্ভিক টাকা, এটা এখান থেকে বের করে এখানে লিখতে হবে প্রারম্ভিক সরকারি সিকিউরিটিজ 30,000 টাকা। এছাড়া সমন্বয়ের মধ্যে দেওয়া আছে প্রারম্ভিক খাদ্য সামগ্রী, এটা এখানে লিখতে হবে প্রারম্ভিক খাদ্য সামগ্রী, আমি এখানে ভুলবশত মণিহারি লিখেছি, এটা হবে খাদ্য সামগ্রী, প্রারম্ভিক খাদ্য সামগ্রী। প্রারম্ভিক খাদ্য সামগ্রী 5,000 টাকা। আর দায়ের পাশে এখানে লেখা আছে 5% ঋণ 20,000 টাকা, ত্রাণ তহবিলে 15,000 টাকা, এগুলা দায়ের পাশে আসবে, তাই এখানে লেখা হয়েছে। আমরা মোট সম্পদ পেলাম 1,55,000 এবং মোট দায় পেয়েছি 35,000 টাকা। 1,55,000 টাকা থেকে 35,000 টাকা বিয়োগ করলে প্রারম্ভিক মূলধন তহবিল বের হলো 1,20,000 টাকা। এরপরে আমাদের পরের অংশ আয় ব্যয় বিবরণী। আয় ব্যয় বিবরণীতে আমি এখানে বেগুনি কালি দ্বারা শনাক্ত করেছি আমার প্রাপ্তির পাশে আয় আছে এবং প্রদানের পাশে ব্যয় দেওয়া আছে। আয়ের মধ্যে আয় ব্যয় বিবরণীর সবচেয়ে প্রধান বা অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান আয় হচ্ছে চাঁদা। চাঁদা এখানে 45,000-এর মধ্যে 15,000 বিগত বছর এবং আগামী বছরের, এটা বাদ দিলে থাকে 15,000, এটাই 30,000 টাকা, এটাই আমি এখানে লিখব। এছাড়া চলতি বছরে চাঁদা বকেয়া আছে, খেয়াল করো 8,000 টাকা সমন্বয়ে, এটা যোগ হবে চলতি বছরের চাঁদা 8,000, যোগ করলে বের হবে 38,000 টাকা। এছাড়া উইলকৃত ধন সম্পদ, এটা নিয়ে সমন্বয়ে একটা কথা লেখা আছে, 3 নম্বর সমন্বয় পড়ে দেখো। উইলকৃত ধন সম্পদের অর্ধাংশ মানে অর্ধেক দ্বারা একটি কল্যাণ তহবিল গঠন করতে হবে। মনে রাখতে হবে সমন্বয়ের মধ্যে যদি এমন কোনো এন্ট্রি দেওয়া থাকে যা দ্বারা কোনো তহবিল গঠন করতে বলে, তবে সেটা আর্থিক অবস্থার বিবরণীর দায়ের পাশে যাবে। এজন্য আমরা এখানে উল্লেখ করেছি
আর্থিক অবস্থার বিবরণী দায়ের পাশে যাবে বিধায় লাল কালি দ্বারা শনাক্ত করেছি এবং অবশিষ্ট অংশকে মুনাফা জাতীয় হিসেবে বিবেচনা করতে হবে। আর মুনাফা জাতীয় সব এন্ট্রি আমরা আয় ব্যয় বিবরণীতে লিখব। এই জন্য উইলকৃত ধন সম্পদের অর্ধেক 18,000-এর অর্ধেক 9,000 টাকা আমরা আয়ের পাশে লিখেছি, 9,000 টাকা। এছাড়া রয়েছে প্রবেশ ফি, লকারের ভাড়া, এগুলোর সাথে কোনো সমন্বয়ের কাজ নেই, আমি সরাসরি লিখেছি প্রবেশ ফি, লকার ভাড়া। এরপর দেওয়া আছে সরকারি সিকিউরিটিজের সুদ, এটা আয় বিধায় আমি এখানে লিখেছি। খাদ্য সামগ্রী বিক্রয়, এই বিক্রয় ক্রয় এগুলা কোনোটাই আসবে না। আমরা খ নম্বরে বের করেছিলাম খাদ্য সামগ্রী বিক্রয় থেকে মুনাফা, এই মুনাফাটা অবশ্যই আয়ের পাশে আসবে, যতটুকু বের করা হয়েছিল 3,000 টাকা। পুরাতন আসবাবপত্র বিক্রয়, এই বিক্রয় আসবে না, কারণ এই বিক্রয় থেকে যতটুকু লাভ বা ক্ষতি হয়েছে সেই অংশটুকু আসবে। যেহেতু পুরাতন আসবাবপত্র বিক্রয় করা হয়েছে, বিক্রয় করে পাওয়া গেছে 1,000 টাকা, অথচ এটার ক্রয় মূল্য ছিল 1,500, অর্থাৎ এই আসবাবপত্রটা আমি কিনেছিলাম 1,500 টাকা দিয়ে, বিক্রি করা হয়েছে 1,000 টাকা। স্বভাবতই বোঝা যাচ্ছে এটা 500 টাকা ক্ষতি হয়েছে। আর ক্ষতি যেহেতু হয়েছে, এটা আমি আয় ব্যয় বিবরণীর ব্যয়ের পাশে লিখব, পরের অংশ। এছাড়া আমার আয়ের পাশে আরও আছে হল ভাড়া 3,000 টাকা, হল ভাড়া 3,000 টাকা। আমার আয়ের পাশে এতটুকুই যোগ করলে বের হচ্ছে 70,000 টাকা। এর পরের অংশ বাদ ব্যয়সমূহ, এখানে সবার আগে আমি লিখছি বেতন। বেতন 3,000 টাকা দেয়া আছে, ব্র্যাকেটে লেখা আছে 15 মাস। যেহেতু আমার এটা এক বছরের অঙ্ক, সেই হিসেবে 1 বছর সমান সমান 12 মাস। এখানে বেতন থাকা উচিত 12 মাসের, অথচ দেয়া আছে 15 মাস, তার মানে অগ্রিম দেওয়া আছে 3 মাসের। এই কারণে যত মাস দেয়া আছে 15 মাস দেয়া আছে, 15 দ্বারাই ভাগ করব, আর অগ্রিম দেওয়া আছে 3 মাসের, 3 দ্বারা গুণ করব। এই হিসেবে এখানে অগ্রিম দেওয়া আছে এখানে বেতন 3,000 মাইনাস অগ্রিম 600 টাকা, অর্থাৎ বিয়োগ করলে বের হবে 2,400 টাকা। এছাড়া দেয়া আছে ভাড়া, ভাড়া দেয়া আছে 12,000 টাকা। সমন্বয়ে দেখো, খেয়াল করে এখানে বলা আছে চলতি বছরের ভাড়া 5,000 টাকা অপরিশোধিত আছে, অর্থাৎ বকেয়া আছে, এটা আমি যোগ করেছি এখানে 5,000। পরবর্তী বছরের ভাড়া, অর্থাৎ এটা অগ্রিম দেয়া আছে, যা এবছরই পরিশোধ করা হয়েছে, এই জন্য অগ্রিমটা বিয়োগ করেছি। আমার এখানে বের হলো 15,000 টাকা। এছাড়া এখানে রয়েছে ছাপা ও মণিহারি, বিদ্যুৎ খরচ, প্রাঙ্গণ কর, এগুলোর সাথে কোনো কাজ নেই, আমি সরাসরি লিখেছি। এরপর দেয়া আছে খাদ্য সামগ্রী ক্রয়, এটা আমি আগেই লিখেছি, ওখানে মুনাফা। মেরামত ও নবায়ন খরচ সরাসরি লিখেছি, কোনো কাজ নেই। এখানে দেওয়া ছিল আপ্যায়ন খরচ, সরাসরি লিখেছি, কোনো কাজ নেই। এরপর এখানে আর কোনো কাজ নেই। সমন্বয়ের মধ্যে খেয়াল করো 5% ঋণ দেওয়া আছে 20,000 টাকা। এই 20,000 টাকার উপর 5% ধরলে বের হবে 1,000 টাকা ঋণের সুদ, এটা আমি এখানে লিখেছি। আসবাবপত্র বিক্রয়জনিত ক্ষতি আমি পূর্বেই বলেছি 500 টাকা, এটা এখানে লিখতে হবে ব্যয়ের পাশে। আসবাবপত্র বিক্রয়জনিত ক্ষতি 500 টাকা। এছাড়া সমন্বয়ের মধ্যে বলা আছে খেলাধুলা সরঞ্জামের অবচয়, অফিস সরঞ্জামের অবচয়। এই খেলাধুলা সরঞ্জামের অবচয় এখানে শুরুতে দেয়া আছে, বছরের শুরুতে 25,000, যার উপর 20% ধরলে হয় 5,000 টাকা, আমি এখানে লিখেছি। এছাড়া উপরে আসবাবপত্র ক্রয়, খেলাধুলা সরঞ্জাম ক্রয়, এখানে বিলিয়ার্ড টেবিল ক্রয় লেখা আছে, এটাও একটা খেলাধুলা সরঞ্জাম। এটার এখানে তারিখ দেওয়া আছে 1/7/2019, এটা 15,000 টাকা দেওয়া আছে। এটার উপর 6 মাসের অবচয় ধরতে হবে, 15,000-এর উপর 20% করলে হয় 3,000, আর 6 মাসের বের করলে হয় 1,500 টাকা। আর এই 1,500 টাকা এখানে লিখেছি, দুটি যোগ করলে একসাথে আমি এখানে দেখিয়েছি 6,500 টাকা মোট অবচয়। এছাড়া দেওয়া আছে অফিস সরঞ্জামের উপর অবচয় ধরতে হবে 10%। অফিস সরঞ্জাম আমার এখানে প্রারম্ভিক ছিল 30,000 টাকা, যার উপর 10% ধরলে হবে 3,000। উপরে ফ্রিজ ক্রয় লেখা ছিল, ফ্রিজ একটি অফিস সরঞ্জাম, এটার তারিখ দেওয়া আছে 1/9/2019, 30,000 টাকা। 30,000 টাকার উপর 10% ধরলে বের হবে 3,000, এটাকে ভাগ 12 গুণ 4 করতে হবে, 4 মাসের শুদ্ধ অবচয় ধরতে হবে। 1/9/2019 অর্থাৎ 9, 10, 11, 12 এই 4 মাসের অবচয় ধরতে হবে, অর্থাৎ এখানে বের হবে 1,000 টাকা। এই 1,000 আমি এখানে লিখেছি, দুটি যোগ করলে একসাথে অফিস সরঞ্জামের অবচয় হবে 4,000 টাকা। আমার মোট ব্যয়ের পাশে এখানে ব্যয় আছে 53,400, উপরে আয় ছিল 70,000, বিয়োগ করলে বের হবে 16,600 টাকা।
এটাকে আমি বলতে পারি ব্যয়াতিরিক্ত আয়, অর্থাৎ ব্যয়ের চাইতে আয় বেশি হয়েছে। এরপর আমার যে অংশটা দেওয়া আছে সেটিকে আমরা বলতে পারি আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে স্বভাবতই আমরা সম্পত্তিগুলো আগে লিখি। সম্পত্তির মধ্যে স্থায়ী সম্পদগুলোকে আগে লেখার চেষ্টা করব। এখানে সম্পত্তি ও দায় দুটি অংশ থাকে। সম্পত্তির পাশে যে যোগফল হবে, দায়ের পাশে ঠিক একই পরিমাণ যোগফল হবে। এই দিক থেকে আমরা বুঝতে পারবো অঙ্কটি হচ্ছে কি হচ্ছে না। সম্পত্তির মধ্যে সবার আগে আসবে, আমরা এখানে প্রারম্ভিক সম্পদগুলো আগে লেখার চেষ্টা করব। প্রারম্ভিক এখানে সম্পদ ছিল আসবাবপত্র 20,000, আমি লিখেছি আসবাবপত্র 20,000। এছাড়া উপরে আসবাবপত্র ক্রয় ছিল 10,000 যোগ নতুন ক্রয় লিখেছি 10,000। আর এখানে প্রাপ্তির পাশে লেখা ছিল আসবাবপত্র বিক্রয়, বিক্রয় করে পাওয়া গেছিল এখানে 1,000, এটা আমি বিয়োগ করেছি। সরি, এটার ক্রয় মূল্যটা এখানে বিয়োগ করতে হবে। পুরাতন আসবাবপত্রের ক্রয় মূল্য যত দ্বারা কেনা হয়েছিল ওটি এখানে বিয়োগ করতে হবে, কারণ ক্ষতিটা আমি ব্যয়ের পাশে দেখিয়েছি। এই হিসেবে আমার আসবাবপত্রের জের এখানে 28,500 টাকা। খেলাধুলা সরঞ্জাম আমার এখানে দেয়া আছে বছরের শুরুতে 25,000 টাকা। উপরে বিলিয়ার্ড টেবিল ক্রয়, এটি আমি যোগ করেছি, যোগ 15,000। এছাড়া মাইনাস অবচয় আমি আয় ব্যয় বিবরণীতে ব্যয়ের পাশে লিখেছিলাম 6,500, বিয়োগ করলে হয় 33,500। এরপর দেয়া আছে অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম বছরের শুরুতে ছিল 30,000 যোগ ফ্রিজ ক্রয়, এটা যোগ হবে এখানে, যোগ ফ্রিজ ক্রয় 30,000 মাইনাস অবচয় এখানে 4,000 লিখেছিলাম, সেটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 56,000 টাকা। এছাড়া সরকারি সিকিউরিটিজ আমি শুরুতে ধরেছিলাম, এটা বের করা হয়েছিল ক নাম্বারে 30,000 টাকা। এটার সাথে কোনো কাজ নাই, সরাসরি লিখতে হবে। এই সরকারি সিকিউরিটিজের সুদ 3,000 টাকা, ওটা যেহেতু প্রাপ্তির পাশে ছিল তাই একবারই আসছে, এটার দ্বিতীয়বার আসবে না এখানে। এছাড়া এখানে দেখো সমন্বয় প্রদানের পাশে দেওয়া আছে হাতে নগদ, এগুলা সমাপনী, তাই এখানে সম্পত্তির পাশে আসবে, এবং ব্যাংক জমা, হাতে নগদ এবং ব্যাংক জমা এখানে লিখেছি। এছাড়া উপরে দেখো লাল কালি করা আছে বেতন 3,000 টাকা, এর মধ্যে 600 টাকা অগ্রিম ছিল 3 মাসের, সেই অগ্রিম বেতন একটা সম্পদ, অগ্রিম ব্যয় সম্পদ হয়, আমি সম্পত্তির পাশে লিখলাম। বকেয়া চাঁদা আমার এখানে সমন্বয় দেওয়া আছে চলতি বছরের চাঁদা 8,000 এবং বিগত বছরের বকেয়া চাঁদা যা এখনও বকেয়া আছে, তাই এটি দুটিই আসবে এখানে। সম্পত্তির পাশে বকেয়া চাঁদা 11,000 মোট। অগ্রিম ভাড়া এটা সমন্বয়ে দেওয়া আছে, ভাড়ার মধ্যে পরবর্তী বছরের ভাড়া ছিল 2,000, এটা এখানে সরাসরি আসবে 2,000 টাকা অগ্রিম ভাড়া। এছাড়া সমাপনী খাদ্য সামগ্রী 1,000 টাকা, এটি লিখেছি 1,000, মোট যোগ করলে বের হবে 2,15,600 টাকা। এর যে পরের অংশ প্রারম্ভিক মূলধন তহবিল ও দায়সমূহ, প্রারম্ভিক মূলধন তহবিল আমি বের করেছিলাম 1,20,000, এটার সাথে ব্যয়াতিরিক্ত আয় যোগ হবে 16,600, এটাও বের করা হয়েছে, যোগ করলে বের হবে 1,36,600। ত্রাণ তহবিলের সমাপনী উদ্বৃত্ত এটি আমি গ নাম্বারে করেছিলাম, সমাপনী উদ্বৃত্ত বের করেছিলাম, তাই সরাসরি এখানে লিখলাম 20,000 টাকা। রাষ্ট্রপতির অনুদান এটি সাধারণত দায়ের পাশে আসে, তাই রাষ্ট্রপতি অনুদান সরাসরি লিখলাম, কোনো কাজ নেই। উইলকৃত ধন সম্পদের মধ্যে অর্ধেক ছিল মুনাফা জাতীয় আর অর্ধেক দ্বারা একটি তহবিল তৈরি করতে বলা হয়েছিল, সেই তহবিলের নাম হচ্ছে কল্যাণ তহবিল। এখানে লেখা আছে এত অংশ দ্বারা একটি কল্যাণ তহবিল গঠন করতে হবে, তাই কল্যাণ তহবিল অর্ধেক অংশ 9,000 টাকা লিখলাম। এছাড়া এখানে ঋণ দেওয়া ছিল 5,000 টাকা, 20,000 টাকা, এটি সরাসরি লিখলাম। ঋণের বকেয়া সুদ যা ছিল এটি চলতি সম্পদ, তাই এখানে সরাসরি লেখা হলো। যেহেতু এটি সমন্বয়ের অংশ তাই ঋণের সুদ এখানে আরেকবার আসবে, আরেকবার ব্যয়ের পাশে গিয়েছিল 1,000 টাকা। চাঁদার মধ্যে প্রাপ্তির পাশে লেখা ছিল 20 সালের চাঁদা 8,000 টাকা, সেই অগ্রিম চাঁদা আমি এখানে লিখলাম 8,000 টাকা। এছাড়া ভাড়ার মধ্যে বকেয়া ভাড়া ছিল চলতি বছরের ভাড়া, চলতি বছরের ভাড়া অপরিশোধিত অথবা বকেয়া ছিল 5,000 টাকা, সেই বকেয়া ভাড়া দায় বিধায় আমি এখানে লিখলাম 5,000 টাকা। সবগুলো যোগ করলে বের হবে 2,15,600 টাকা। অর্থাৎ এই দুটি অংশ আর্থিক অবস্থার বিবরণীর সম্পত্তি 2,15,600 এবং দায়ের পাশে 2,00,000
15,600, দুটি যোগফল মিলবে। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। বাসায় আরও প্র্যাকটিস করবে সেই প্রত্যাশায় আগামী দিনের ক্লাস